নমস্কার। অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অডিও স্টোরি ও উপন্যাস পাঠ করে থাকি। এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। আমাদের জীবনে যা কিছু প্রয়োজনীয় তার প্রতি সমাদর প্রকাশ করতে আমরা কখনো ভুল করি না, কিন্তু যখন সেই প্রয়োজনীয় জিনিসটাই হয়ে ওঠে প্রচণ্ড ঘেন্নার, অব্যবহারের, অপ্রয়োজনীয়, তখন তাকে ছুঁড়ে ফেলে দিতে বা তার প্রতি ঘেন্না প্রকাশ করতেও আমরা দুবার ভাবি না। মহামায়ার জীবনেও আছে এমনই একটা খুব অপ্রয়োজনীয় জিনিস। কি সেই জিনিস? মহামায়া কি করবে তার সাথে? জানতে হলে শুনতে হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হাত গল্পটি। আজ আপনাদের জন্য রইল মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হাত গল্পটি। কাঠ যদি শুষ্কতার প্রতীক হয়, কাঠির প্রতীক হওয়া উচিত রোগার শুষ্কতার। কাঠ চিরলেই হয় কাঠি। মানুষকে রোগা হওয়ার জন্য কিন্তু ভুগতে হয় রোগে। এদিকে আবার মোটা হওয়ার রোগও জগতে আছে। রোগা হবার ব্যাপারটা তাই বড় জটিল, প্রায় দর্শনের সমস্যার মতো। মহামায়া যে কাঠির মতো সরু, সময় সময় সেটা এমন খারাপ দেখায় যে স্পষ্ট মনে হয় মেয়ে মানুষের শরীরে এত বাড়াবাড়ি ভালো নয়। মহামায়াকে সবচেয়ে খারাপ দেখায় সে যখন দাঁড়ানো অবস্থাতেই উপুড় হয়ে মেঝের কোনো হাতের কাজ সারে। বড় মাছ পড়লে ছিপও এই রকম ভঙ্গি করে বেঁকে যায়। মহামায়ার হাত দুটি বড় লম্বা। রোগা না হলে তাকে মেটে বলা যেত। গড়নের আর একটু অভাব থাকলে তাকে ছেলেও বলা যেত। হাত দুটি তার ইঞ্চি কয়েক ছোট, আর একটু একটু কম সুগোল বা সুপরিপুষ্ট হলে বলা যেত মানিয়েছে। বাড়ির মানুষগুলির মধ্যে সে নিজে যেমন বেমানান, তার প্রত্যঙ্গগুলির মধ্যে হাত দুটিও তেমনই বেমানান, যেন ধার করা জিনিস। ধার করা জিনিসের মতোই হাত দুটি কিন্তু তার কাজের। কত কাজ যে সে করে তার সীমানা নেই। সেলাইয়ের কাজ, বোনার কাজ, লেখার কাজ, সংসারের কাজ, সেবার কাজ। হাতে কাজ না থাকলে সে এক মুহূর্ত থাকতে পারে না। ঘুম ভাঙার পর থেকে আবার ঘুমিয়ে পড়া পর্যন্ত তার হাত অবিরাম কাজ করে যায়। হাতের পরিশ্রমে শ্রান্তিতে শরীর এলিয়ে আসে, কোমর টনটন করে, মনে হয় হাঁটু মুচড়ে হুমড়ি খেয়ে সে পড়ে যাবে, কিন্তু হাত তখন তার বোধহয় ডাম্বেল ভাঁজতেও রাজি। জোর করে কাজ করা থেকে বঞ্চিত করে রাখলে হাত তার এটা ঘাঁটে ওটা ঘাঁটে, একে টানে ওকে ঠেলে দেয়, ঠিক নিষ্কর্মা মানুষদের মতো ছটফট করতে আরম্ভ করে। তারপর এক সময় দেখা যায় একটা অকাজকে কাজে পরিণত করে হাত তার ভারী ব্যাপৃত হয়ে পড়েছে। স্বামীর গদি আটার চিত হওয়া চেয়ারে চিত হয়ে ছোট মেয়েকে মায়ে দিতে দিতে মেজ যা কেতকী বলে, চারা গাছটা টব থেকে ওপরানো হলো কেন? মহামায়ার বিস্ময়ে সীমা থাকে না। ফুলের চারার চেয়ে সে নিজের হাতের দিকে তাকায় বেশি করে। তাই তো তার হাত দুটিকে তো বিশ্বাস নেই। এই তো হেঁসেল তুলে এসেছে, আজও হাজারটা টুকিটাকি কাজ সেরে। এর মধ্যে এত কি অধীর হয়ে উঠল তার হাত যে দেওরের টুথব্রাশ দিয়ে খুঁড়ে খুঁড়ে টব থেকে আস্ত একটা ফুলের গাছ উপড়ে ফেলল। ছুঁচালো চিবুকের চামড়া কুঁচকে রেখার মতো পাতলা ঠোঁট ফাঁক করে সে একটু হাসে, বলে, ভালো করে পুঁতবো বলেই তো উপড়েছি ভাই, রোজ জল দিচ্ছি, ফুল ফুটবার নাম নেই, তাই ভাবলাম একবার তুলে আবার পুঁতি, দোষ টোষ কিছু থাকে তো শুধরে যাবে। লাখসই কৈফিয়ত দিলে কি হবে, মনটা মহামায়ের খারাপ হয়ে যায়। লাখসই দূরে থাক, কোনো রকম কৈফিয়তই দিতে পারেনি, এমন অকাজও কি সে করেনি। সকালে সেজ দেওরের ছেলেকে 4 বার লোফালোফি করে খেয়াল হয়েছিল, সেটা মানুষের বাচ্চা, কুমড়ো বা কাঁকুর নয়। তার খানিক পরে
ছোট ননদের 27 টাকার শাড়িখানা ছিঁড়ে দো ফালা করে ফেলেছিল। এখনকার মতো এমনিভাবে রোদে মেলা শাড়ির কাছে চুপ করে দাঁড়িয়ে থেকে। কেন এমন হয়? কোনো কথা ভাবতে গেলেই নিজের হাতের কথা কেন সে ভুলে যায়? কেন তার মনে থাকে না যে একটু অন্যমনস্ক হলেই হাত দুটি তার চুপি চুপি এমন কিছু কাণ্ড বাঁধিয়ে তুলবে যার জন্য নিজের তার আর বিপদের সীমা থাকবে না? মন খারাপ করে এই সব কথা ভাবতে ভাবতে হঠাৎ চমক লাগে মহামায়ার। এইটুকু ভাবনার অবসরে ডান হাতটি এক কাজ করে বসে আছে। উঠানের ওদিকে উঁচু প্রাচীর, তারও ওদিকের বাড়িটার তেতলার জানলায় দাঁড়িয়ে যে ছেলেটা ইশারায় আসবার অনুমতি প্রার্থনা করছিল, এই নিঝুম দুপুরে তাকে তার ডান হাতটি ডেকে বসেছে। নিঝুম দুপুর হয়তো নয়, একতলার প্রেসে হয়তো এখনই ঘটাং ঘটাং ছাপার কাজ আরম্ভ হয়ে যাবে, তবু অন্তত দুপুর তো। এই সময় এভাবে ইশারায় আদান প্রদান চোখে পড়লে লোকে কি ভাববে? লোকে তো জানবে না ও বাড়ির বাড়িনের কাশি হয়ে গলা ভেঙে গেছে বলেই নিজের বুকে হাত ঢুকে জিজ্ঞাসা করছে এখন রুমাল নিতে আসবে কিনা। আর সে অন্যমনস্ক হয়ে পড়েছিল বলেই তার অবাধ্য হাত হাতছানি দিয়ে তাকে ডেকেছে। গলা অবশ্য তার ভাঙেনি, কিন্তু মেয়ে মানুষ হয়ে সে চেঁচাবে কি করে? হাতছানি দিয়ে না ডাকলে হতো। ওর ইশারা আর তার হাতছানি যে দেখেছে, সে যখন ওকে এ সময় এ বাড়িতে ঢুকতে দেখবে, ভাবতে আর সে বেশি কিছু বাকি রাখবে না। ভালো করে পুঁতবার জন্য ও প্রাণচারাটি ইতিমধ্যে কয়েক টুকরোয় ভাগ হয়ে গিয়েছিল। সেদিকে চেয়ে মহামায়া আর চোখে একবার কেতকীর দিকে তাকালো। কেতকী চোখ বুজেছে। দুপুরবেলা স্বামীর ছেলেকে বুকে নিয়ে স্বামীর চিত হওয়া চেয়ারে চিত হয়ে বেশিক্ষণ কেতকী চোখ খুলে রাখতে পারে না। ভাঙা চারাগাছটা নিচে ফেলে দিয়ে মহামায়া দু হাতে রেলিংটা শক্ত করে চেপে ধরল। এই কাজটাই করুক হাত দুটি, এই রেলিং ধরার কাজ। এত জোরে রেলিং ধরুক যে খুলবার সময় রীতিমতো একটু কষ্ট হয় হাত দুটির। প্রত্যেকটা আঙুল সোজা করবার সময় যেন বুঝতে পারে এ এক ধরনের শাস্তি। সেইখানে দাঁড়িয়ে মহামায়া বারিনকে বাড়ি ঢুকতে দেখল। একতলার প্রেসে কেতকীর স্বামীর সঙ্গে কথাও বলতে শুনল। দোতলা ডিঙিয়ে জুতোর শব্দে তেতলায় সপুত্র কেতকীর ঘুম ভাঙিয়ে কাছে এসে দাঁড়াতে দেখল। তবু রেলিংয়ের মুঠি খুলল না। আঙুলের গাঁটগুলি তখন তার ধপধপে সাদা হয়ে গিয়েছে। রক্তের স্রোতের সঙ্গে একটা স্তিমিত ব্যথা দেহের ভিতরের দিকে বয়ে চলেছে। রুমালগুলো হয়েছে বৌদি? বারিনের কথা একটা সব যেন বেঁচে উঠল। এক মুহূর্তে মহামায়ার দেহের অসারতম অঙ্গটুকুতে পর্যন্ত যেন এলো প্রাণ স্পন্দনের জোয়ার। তাড়াতাড়ি রেলিংয়ের বাঁধন থেকে হাত ছাড়িয়ে সে বলল, সব হয়নি, কটা বাকি আছে, একটু বসুন, এখনই সেলাই করে দিচ্ছি, 5 মিনিট। কাজের যে কোনো অভাব আছে তা নয়। বাড়িতে লোক 13 জন, প্রেসের 2 জন কম্পোজিটরও বাড়িতেই থাকে। অফিসে তারা নেই বটে, স্কুল কলেজে তারা আছে। তবে মহামায়ার মুশকিল এই, সকলে তাকে সব কাজ করতে দেয় না। স্বামী আর ছেলে মেয়ের এমন কতকগুলি সেবা আছে যা খুব বেশি রকম আলসে স্ত্রী আর মাও নিজেরাই করতে ভালোবাসে। আবার এমন কতকগুলি কাজ আছে মহামায়ার যা করতে নেই, করলে ভালো দেখায় না, বা অন্য কাউকে করতে দিলেও খারাপ দেখায়। তাছাড়া মহামায়ার আছে ঘেন্না, গা ঘিন ঘিন করা উৎকট অদ্ভুত ঘেন্না। মনের জোরে দরকারের সময় কখনো যদি বা সে ঘেন্না সে দমন করতে পারে, পেটের যা কিছু হঠাৎ গলা দিয়ে বার হয়ে আসতে চাইলে কোনো মতেই চেপে রাখতে পারে না। নিজের বমি দেখে নিজেই সে আবার ঘেন্নায় আধমরা হয়ে যায়। ছোট ছেলে মেয়েরও কতকগুলি কাজও সে তাই করে না। তবু যা করে তার জন্যই বাড়ির লোক উঠতে বসতে তাকে অনুযোগ দেয়। ওই শরীরে এত কাজ করা কেন? বাড়িতে ঝি চাকর কি নেই? কাজ করার আর মানুষ নেই?
একজন যখন একজনের কাছে জল চাইল, একজনকে এক গ্লাস জল দেওয়ার সুখ থেকে বঞ্চিত করে ওরকম ওঁত পেতে না থাকলেই কি আর তার চলে না? ভারী ভারী কাজও করবে, টুকিটাকি কাজও করবে। কি এমন মধু আছে রে বাবা কাজে? আর শুধু কি কাজ করা, থেকে থেকে এমন এক একটা কাণ্ড করে বসবে। অনুযোগ শুনতে শুনতে অবসন্ন শরীর এক এক সময় ভেঙে পড়তে চায় মহামায়া। মনে হয় কেউ যদি চোখের পলকে তাকে ঘুম পাড়িয়ে দিত। স্বপ্নহীন গাঢ় ঘুম। হাত দুটিকে যে কোনো একটা কাজে আটকে রাখাবার ভাবনা তাকে তখন ভাবতে হতো না। ঘুম গাঢ় না হলেও মহামায়ার হাত নিয়ে স্বস্তি নেই। ঘুমের মধ্যেও হাত দুটি তার বিছনা হাতড়ায়, চাদর গুটিয়ে তোলে, ছেঁড়া থাকলে সেই ফাটকে আঙুল ঢুকিয়ে চাদর বা বালিশের ওয়ার ফালা ফালা করে দেয়। তোষক বালিশ খেটে খুঁটে তুলো বার করে ফেলে, মুঠোর মধ্যে যা কিছু পায় দূরে ছুঁড়ে মারে। তার বিছানার ধারে কাছে আর কারও শোবার উপায় নেই। স্বামী যদি তার বেঁচে থাকতো, কে জানে একদিন সকালে উঠে দেখা যেত কিনা তার হাত দুটি গলা টিপে স্বামী বেচারিকে মেরে রেখেছে। সুখের বিষয়, শরীরটা তার কাঠির মতো সরু, হাতের মতো সবলও নয় পাগলও নয়। দেহ যদি তার ঘুমের মধ্যে অবাধ্য হতে আরম্ভ করত, আর ঘুমের মধ্যে বিছানা থেকে তাকে তুলে তার হাত দুটিকে যেখানে খুশি পৌঁছে দিত, কি যে তাহলে হতো তা ভাবলেও মহামায়ার সর্বাঙ্গ শিউরে ওঠে। এমনই হাতের জ্বালায় জীবন তার অতিষ্ঠ হয়ে উঠেছে। ডান হাতে কলের হাতল ঘোরায়, বাঁ হাতে রুমালের কাপড় সূচের নিচে এগিয়ে দেয়, আর মনে মনে নিজের বিস্তৃত ও স্বর্গীয় এক পিতৃব্যর মুণ্ডুপাত করে। ছোটবেলায় তাকে নিয়ে মোটরে চেপে যাওয়ার সময় তিনি নাকি একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিলেন, পিঠে আর হাঁটুতে চিহ্ন আছে। তারপর থেকেই নাকি সে রোগা হয়ে গেছে, পাশে বাড়েনি, লম্বায় বাড়েনি, কেবল তার হাত দুটি বেড়েছে স্বাভাবিকবার। নির্জন দুপুর, কলের মৃদু একটা আওয়াজ, চেয়ারে বসে বাড়িনের ঢুল আসছিল। মহামায়া হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা ঠাকুরপো, আমাকে খুব বিচ্ছিরি দেখায় না? বারান্দায় মাদুরে পাটিতে মেয়েরা শুয়েছে, স্বামীর চিত হওয়ার চেয়ারে বাড়িনের জুতোর আওয়াজে ভাঙা কেতকের ঘুম হয়তো এতক্ষণে আবার ফিরে এসেছে। ঘরটা তাই জিনিসে ভরা হলেও কেবল একজন পুরুষ আর একজন নারী থাকায় মনে হচ্ছিল নির্জন। প্রশ্ন শুনে বাড়ির চেয়ারে জড়সড় হয়ে বসল। না, বয়সের তুলনায় আপনাকে বরং বেশ কচি দেখায়। তা বলছি না, বলছি হাত দুটোর জন্য আমায় খারাপ দেখায় তো? আচ্ছা তা দেখা, আপনি তো আজ বাদে কাল ডাক্তার হবেন। বলুন তো, ছোটবেলা মোটর অ্যাক্সিডেন্ট হলে আমার মতো হয় কি না? আপনার মতো কি হয়? বেখাপ্পা দেখতে হয়, শরীরটা এমনই শুকিয়ে যায়, কিন্তু হাত দুটো ঠিক মতো বড় হয়। ছেলেবেলা আমার এক কাকার সঙ্গে মোটরে বেড়াতে গিয়ে আমার দশা হয়েছে, তা বুঝি জানেন না? বাড়িদের হাসি দেখে মহামায়া মাথা হেলিয়ে জোর দিয়ে বলে, সত্যি সবাই জানে, নইলে আমি বুঝি আপনা থেকে এমনই হয়েছি। বাড়িন হাই তুলে পড়ে, আপনা থেকে হয়েছি মানে? আপনি তো এমনই, এমনই গড়ন আপনার। আপনার বাবার কি মার নিশ্চয়ই এরকমই গড়ন ছিল, নয়তো কোনো এক পূর্বপুরুষের ছিল। সেলসের মধ্যে যে জিন থাকে। প্রেসে বড় একটা মেশিন চলতে আরম্ভ করেছে, তবু সেলাইয়ের হাত কলটার মৃদু একটানা শব্দ সুরের মতো স্পষ্ট। এবার আরও তাড়াতাড়ি বাকি রুমালগুলি সেলাই হয়ে গেল, হাতের কাজও যেন ফুরিয়ে গেলে বাঁচে। বারিনকে রুমাল দিয়ে মহামায়া বলল, কই পাঞ্জাবির কাপড় তো এনে দিলেন না? না না, আপনার ঘাড়ে অত চাপানো উচিত হবে না। ঘাড়ে চাপানো? মহামায়া মৃদু হাসল। বাড়ির কেউ জামা চায় না, কিচ্ছু চায় না, বলে আমার ছাঁট কাট সেলাই ভালো নয়। সে কথা না বলে ঘাড়ে চাপানোর কথা কেন?
বারিন বলল, তা কেন? আপনি চমৎকার ছাঁটেন, চমৎকার সেলাই করেন। আজকে সন্ধ্যের সময় কাপড় এনে দেব। কেতকী জেগে ছিল। বারিনকে চলে যেতে দেখেও কিছু বলল না, কেবল তাকানোতে একটু নতুনত্ব এনে মহামায়ার দিকে তাকালো। মহামায়ার একবার মনে হলো, বুকে একটা ছেলে ঘুমিয়ে না থাকলে এভাবে কেতকী তাকাতে পারত না। তারপর আবার নিজেকে মহামায়ার অবসন্ন বলে মনে হতে লাগলো। হাতের ভার বহন করে দাঁড়িয়ে থাকতেও যেন কষ্ট হয়। কি নির্ভয় নিশ্চিন্তভাবে সকলে নিশ্চল হয়ে ঘুমিয়ে আছে, কারো হাতের আঙুলটি পর্যন্ত একটু নড়ে না। মিনা পাশ ফিরে শুলো, হাত দুটি তাকে পাশ ফিরতে সাহায্য করল। তারপর আবার নিশ্চল হয়ে এড়িয়ে পড়ল। তার হাত হলে এমন কিছু হয়তো একটা করে বসতো যা সকলে জেগে উঠে, যা নিয়ে হইচই করে তারও ঘুম ভাঙিয়ে দিয়ে বলতো, দেখো তোমার কীর্তি। ভুলেও কখনো বলতো না, দেখো তোমার হাতের কীর্তি। সন্তর্পণে মিনার পাশে বসে মহামায়া তার ডান হাতের কাছে নিজের ডান হাতটি রাখল। মিনার চেয়েও তার হাত সবল আর সুডৌল। শুধু হাত দিয়ে বিচার করলে তার মতো রূপসী মিলবে না। তবু এই হাতের জন্য মানুষটা যে বেঢপ বেখাপ্পা, এই হাতের জন্য পদে পদে তার অশান্তি উদ্বেগ। এরকম চ্যাপ্টা বেমানান একটা বাঁকা হাত নিয়েও মিনার জীবনে সুখের বন্যা। উহ উহ শব্দ করে মিনা ধড়মড়িয়ে উঠে বসতেই মহামায়া মিনার হাত ছেড়ে দিল। নিজের হাতে হাত বুলোতে বুলোতে মিনা ক্রুদ্ধ স্বরে জিজ্ঞাসা করল, কি কি হয়েছে তোমার বৌদি? হাতে একটু জোর আছে বলে আমার হাতটা গুঁড়ো করতে এসেছো কেন? পালোয়ানের কাছে যাও না, গুন্ডার কাছে যাও না, বারিন দাদার সঙ্গে গিয়ে লাগো নাকি? মহামায়ার কান্না আসবার উপক্রম হয়ে এসেছিল। সজল মৃদু স্বরে সে বললে, হঠাৎ মনের ভুলে তোর হাতটা চেপে ধরেছি মিনা, একটা কথা ভাবতে ভাবতে। মিনা ঝেঁঝে উঠে বলল, মনের ভুলে তো তুমি সবই করো, চুল ধরে টানো মনের ভুলে, দামি শাড়ি ছিঁড়ে ফেলো মনের ভুলে, হাত চেপে ধরো মনের ভুলে, হাত দুটো কেটে ফেলতে পারো না মনের ভুলে। এ ভৎসনায় ঘুমিয়ে থাকা মেয়েদের পক্ষে অসম্ভব। তারা জাগল, জেগে উঠে জানবার জন্য ব্যাকুল হয়ে উঠল, কি হয়েছে কি হয়েছে? ঘুমোচ্ছিলাম, আমার হাত মুচড়ে ভেঙে দিয়েছে। মহামায়ার প্রতিবাদের জন্য এক মুহূর্ত অপেক্ষা করে সকলে আবার কলরব হয়ে উঠল। একজন মহামায়ার একটি হাত উঁচু করে নেড়ে দেখে ঝটকা মেরে ফেলে দিয়ে বলল, হাত তো নয়, যেন গদা। মহামায়া নীরবে উঠে গিয়ে রেলিংয়ের সেইখানে দাঁড়ালো। মিনার হাত সে মুচড়ে ভেঙে দেয়নি, মুচড়ে ভেঙে দিয়েছে একটা ফুলের চারা। এখনো সেটি নিচে কলঘরের ছাদে পড়ে আছে। 7টার সময় বাড়ির 7 গজ পাঞ্জাবির কাপড় নিয়ে এলো। নিচে প্রেস তখন বন্ধ হয়ে গেছে, কাজ হচ্ছে কেবল দপ্তরি ঘরে। এ সময় মুহূর্তের জন্য মহামায়ার হাতের স্থির হওয়ার অবসর থাকে না। কিন্তু আজ মহামায়া চুপচাপ বারান্দায় বসেছিল, দুহাতে ধরেছিল রেলিংয়ের শির। এ সময় এ অবস্থায় তাকে কেউ কোনোদিন দেখেছে বলে মনে করতে পারে না। এ বাড়ির লোকেদের তুলনায় সে যেমন বেমানান, তার দেহের তুলনায় তার হাত দুটি যেমন বেমানান, এ সময় এভাবে তার বসে থাকা যেন তার চেয়েও বেমানান। কেতকীর স্বামী তার গদি আঁটা চেয়ারে চিত হয়ে পড়ে আছে। কেতকী নিজের ছেলের কান্না থামাতে না পেরে পাগল হয়ে উঠেছে। আরও 4-5টা ছেলে মেয়ে চেঁচাচ্ছে। ভাড়ার বার করে দিতে গিয়ে মিনা প্রায় কেঁদে ফেলার উপক্রম করছে। স্কুল কলেজ থেকে ফিরে একবার যারা খাবার পেয়ে খায়নি, এখন বেরিয়ে ফিরে খাবার চেয়ে তারা পাচ্ছে না। রান্নাঘর থেকে কিসের একটা গোলমাল শোনা যাচ্ছে। মহামায়ার বুড়ি শাশুড়ি কাঁচতে কাঁচতে মরে যাওয়ার ভয় দেখাচ্ছে। কোমরে আঁচল জড়িয়ে মহামায়া একবার তার গদা দুটি নিয়ে যুদ্ধক্ষেত্রে নামলেই সব গোলমাল থেমে যায়। কিন্তু আঁচল সে জড়িয়ে রেখেছে গায়ে, আঙুল দিয়ে দুটি গদাকেই বেঁধে রেখেছে রেলিংয়ের শিকে।
মানুষের ওপর তার অভিমান হয়নি, ঘেন্না সে করেছে নিজেকে। যে অনুভূতি তার মধ্যে সবচেয়ে প্রবল, সেই অনুভূতি কেবল নারীর মধ্যে দিয়ে পাক দিয়ে উঠছে। মনে হচ্ছে এই বুঝি বমি করে ফেলল। কোমরে আঁচল জড়ালে এ ভাবটা কমে যাবে কিনা, বাড়ি না আসবার অনেক আগে থেকে সে এই কথাটাই শুধু ভাবছিল। কোমরে আঁচল জড়িয়ে সে যে রহস্যের সৃষ্টি করে, তার পীড়ন সকলে যে শুধু তার কোমরে আঁচল জড়ানোর জন্য সহ্য করে, মহামায়া তা অজানা নয়। বমি বমি ভাব সামলাতে হলে নাভির কাছে খুব আঁট করে তাকে আঁচল জড়াতে হবে। এই সরু কোমর তার, আঁচল আঁট করে বাঁধলে কি অকথ্য সরুই যে দেখাবে তার কোমর, আর তার তুলনায় কি অসম্ভব বিশাল দেখাবে তার হাত। লজ্জায় গায়ে কাঁটা দিয়ে উঠেছিল মহামায়া। নিজেকে সামলাবার আঁচল সংক্রান্ত পরীক্ষাটুকু করবার সাহস সে পাচ্ছিল না। বাড়িন কাপড় নিয়ে আসতে এসে উঠে দাঁড়ালো। সিল্কের কাপড় দেখে খুশি হয়ে বলল, সিল্ক? বাড়িন বলল, হ্যাঁ, ভালো জামা করা চাই কিন্তু। এ হাতে কি আর ভালো জামা হয় ঠাকুরপো? দু চোখে জল নেমে এলো মহামায়া। বারিনদের বাড়ির আলোকিত জানলাগুলির দিকে তাকিয়ে বলল, বড় অবাধ্য, বড় কুৎসিত হাত, কি যে করি আমি হাত দুটো নিয়ে। কম্পোজিং রুমে টিমটিমে একটা আলো জ্বলছে, ছাপাখানা অন্ধকার, দপ্তরিখানার ভেতরটা আলোয় ঝলমল করছে। খোলা দরজা দিয়ে খানিকটা আধখোলা জানলা দিয়ে খানিকটা দেখা যায়। যন্ত্রে ফেলে বুড়ো দাড়িওয়ালা দপ্তরি ছাপা ফর্মা কাটছে। দেখতে দেখতে মহামায়ার হাত এদিকে এগিয়ে যায় বারিনের দিকে। বারিন সাহেবী পোশাকে বেরিয়েছিল, সেই বেশে সোজা এখানে এসেছে। মহামায়ার ডান হাত এগিয়ে গিয়ে তার কোটের মাঝের একটা বোতামকে পাকড়াও করে পাক দিতে থাকে। মুখে বমি করার ভাব ফুটে আছে ভেবে মুখ মহামায়ার ফেরানোয় থাকে অন্যদিকে। কয়েকটা মোচড় খেয়েই বারিনের কোটের বোতামটি আলগা হয়ে খসে আসে। মহামায়া তখন পাকড়াও করে তার উপরের বোতামটিকে, সেটি খসে এলে নিচেরটিকে। কেতকী স্বামী চিত হয়ে থেকে মৃদু স্বরে রাখে, বৌঠান, ও বৌঠান। মহামায়া মুখ ফিরিয়ে আনতে আনতে বারিনের সে বোতামটিও খসে আসে। অন্য একটি বোতাম ধরে মহামায়া আরো মৃদু স্বরে বলে, কেন ঠাকুরপো? ও কি করছো? কি করছি? বোতাম ছিঁড়ছ কেন বারিনে? বোতাম ছিঁড়ছি? মহামায়া চমকে ওঠে, ও মা, তাই তো। একবার নিজের হাতের বোতামগুলি আর একবার বারিনের কোটের বোতামের খালি ঘরগুলোর দিকে তাকায় মহামায়া। নিঃশ্বাস ফেলতে যাওয়ায় মনে হয় ভেতরে যা কিছু আছে সব তারা বেরিয়ে আসতে চায়, কেবল ছিদ্রগুলো ছোট বলে পারছে না। একটু সরে দাঁড়ায় মহামায়া, কিন্তু আর কত দূরে সরে যাবে? সকলকে শুনিয়ে শুনিয়ে মিনা কেতকীর স্বামীকে বলে, বোতাম ছেঁড়ার কথা কি বলছো মেজদা? সারাদিন আজ কত কি ছিঁড়েছে, হিসেব রাখো কিছু? আমার সেই ঘাসের রঙের শাড়িটা কিনে দিয়েছিলে নব্বুদের বাড়ি নেমন্তন্নে গিয়ে, কাল নিজেই উনি তাতে চুন লাগালেন। ও বেলা ধুয়ে ডেলিকে মেলে দিয়েছি, কখন দাঁড়িয়ে কাপড়খানা পালা পালা করে ছিঁড়ে দিয়েছেন। তারপর খোকাকে দুধ খাওয়াতে গিয়ে ওর মুখে আস্ত চামচটা দিলেন সে দিয়ে। দুপুরে তোমার টুথব্রাশ দিয়ে কুঁড়ে কুঁড়ে তোমার অত স্বাদের চারাটি টপ থেকে তুললেন, তুলে মুচড়ে ফেলে দিলেন। আমি এই বারান্দায় ঘুমোচ্ছি পাটি পেতে, বলা নেই কওয়া নেই, পাশে এসে এমন মুচড়ে দিলেন আমার হাতটা, এখনো গনগন করছে। কোমরে আঁচল বেঁধে যে দু হাতকে খাটায়, মিনার কথা শুনতে শুনতে বমি থামাবার জন্য সে মুখে আঁচল গুজে দিয়েছে। বারিনের সিল্কের থান মাটিতে ফেলে বারিনের একটা হাত ধরে টানতে টানতে সে সিঁড়ির দিকে এগিয়ে গেল। কেতকীর স্বামী একবার, আর সিঁড়ি দিয়ে নামবার সময় বাড়ির দুজন মেয়ে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছে? মুখ থেকে আঁচলও সে সরালো না, কথার জবাবও দিল না। একেবারে নিচের তলায় নেমে ঢুকলো গিয়ে দপ্তরির ঘরে। মরতে দিও না ভাই ঠাকুরপো, বাঁচিও বলে বই বাঁধানো বই কাটবার যন্ত্রে ফেলে কনুয়ের নিচ থেকে নিজের দুটি হাতকে মহামায়া কেটে বাদ দিল।
নিজের রক্তে ভেজা কয়েকটা বই খাতা আর ছাপানো ফর্মার উপর টলে পড়ে জ্ঞান হারাবার আগে বলল, অবাক হয় না ভাই, লোকে আত্মহত্যাও করে। রক্ত থামিয়ে বাঁচাও, তোমার পাঞ্জাবি আর তৈরি করে দিতে পারলাম না। নিজের মাদুরে বই খাতার উপর পড়ে রইল হস্তবিহীন মহামায়া। লোহার যন্ত্রের উপর একটা সরু সরু কাটা কাগজের উপর পৃথক হয়ে রইল দুটি নিষ্পন্দ হাত। এতক্ষণ আপনারা শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হাত গল্পটি। এই ধরনের আরও অডিও স্টোরি শুনতে চাইলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারে।